আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আপনারা যে যেখানে বসে আমাদের ক্লাসগুলো করছেন, আপনাদের সকলকে আমাদের ব্যাকরণ বাগিচার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আমরা বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ে নিয়ে কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকে বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক, বাংলা ব্যাকরণের একটা কঠিন টপিক খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ক্লাসটি করছো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়বে এবং আমার প্রত্যেকটা কথায় মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। আমি কি বলছি মনে রাখবে, আমার প্রত্যেকটা কথায় এক একটি প্রশ্নের উত্তর। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষণ। বিশেষণ আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বিশেষণ। বিশেষণ কাকে বলে? বিশেষণ হচ্ছে যে পদ বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, অবস্থা, তারপরে সংখ্যা, পরিমাণ বা পরিমাপ বোঝায় তাকে বিশেষণ বলে। একটু খেয়াল করো, আমি এখানে লিখেছি যে পদ বা যে শব্দ বিশেষ্য ও সর্বনামের। কোন কোন পদের? দুইটি পদের। একটা হচ্ছে বিশেষ্য ও সর্বনাম পদের কি বুঝাবে? দোষ বুঝাবে, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা পরিমাপ বোঝায়। তাহলে সেটাকে আমরা কি বলে থাকবো? বিশেষণ পদ বলে থাকবো বা বিশেষণ শব্দ বলে থাকবো। এখন এখানে খেয়াল করো, আমি যেখানে শব্দগুলো লিখেছি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা পরিমাপ, এই দোষ কি, কিভাবে বুঝবো আমি এই শব্দটা দ্বারা দোষ বুঝাচ্ছে? আমি যদি দোষ না বুঝি তাহলে আমি বিশেষণ পদ বুঝতে পারবো না। আবার গুণ কি, অবস্থা কি, সংখ্যা কি, পরিমাণ কি, পরিমাপ কি, পরিমাপ একই জিনিস নাকি আলাদা, বা এদের মধ্যে পার্থক্যগুলো কি, সেই বিষয়গুলো যদি আমরা ভালো করে না বুঝি তাহলে আমরা বিশেষণ পদ কোনটা সেই বিশেষণ পদটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে চলো আগে আমরা বুঝি দোষ। দোষটা কিভাবে আমরা বুঝতে পারবো? বিশেষ্য ও সর্বনামের দোষ বুঝাবে। একটু খেয়াল করবে, পৃথিবীতে যতগুলো জিনিসের অস্তিত্ব আছে প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, একটা ভালো দিক, একটা মন্দ দিক। এই প্রত্যেকটা বস্তু বা প্রত্যেকটা জিনিসের এই যে মন্দের দিকটা আছে, যদি এই মন্দের দিকটা বুঝাই তাহলে সেটা হচ্ছে তার দোষ। মনে করো একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দুষ্টামি করতে করতে হেঁটে যাচ্ছে, আমরা তাকে কি বলে থাকি? দুষ্টু ছেলে বা ফাজিল ছেলে। এই যে দেখো, দুষ্টু ছেলে, এই দুষ্টু শব্দটা দ্বারা ছেলেটার কি ভালো দিক বোঝাচ্ছে না মন্দের দিকটা বোঝাচ্ছে? অবশ্যই মন্দের দিকটা বোঝাচ্ছে। তাহলে এই দুষ্টু শব্দটা তার হচ্ছে দোষ, আর এটাই হচ্ছে বিশেষণ পদ। ছেলে হচ্ছে বিশেষ্য পদ, এই বিশেষের দোষ বোঝাচ্ছে, এই জন্য এই দুষ্টু শব্দটাই হচ্ছে এখানে বিশেষণ পদ। আবার গ্রামে কিছু মহিলা থাকে, কিছু মহিলা মানুষ থাকে যেগুলো একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয়। আমরা গ্রাম্য ভাষায় তাদেরকে বলি কুটনি বুড়ি। কি বলে থাকি? কুটনি বুড়ি। এই যে খেয়াল করো, কুটনি, এই বুড়ি হচ্ছে একটা বিশেষ্য পদ। এই কুটনি শব্দটা দ্বারা এই বুড়ি, এই বিশেষ্য শব্দটার একটা কি ভালো দিক বোঝাচ্ছে না মন্দ দিকটা বোঝাচ্ছে? নিশ্চয় মন্দ দিকটা বোঝাচ্ছে, কারণ যেহেতু একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয় এবং ঝগড়ার সৃষ্টি করে, তাহলে এটা নিশ্চয় তার একটা খারাপ দিক। এই জন্য এটা হচ্ছে তার দোষ। এই বুড়ি শব্দটার এটা হচ্ছে কি একটা দোষ। এই দোষ যদি বোঝাই, এই কুটনিটা হচ্ছে এখানে বিশেষণ পদ। তার দোষ কি নিশ্চয় বুঝতে পারছো?
তাহলে দোষ হচ্ছে বিশেষ্য ও সর্বনামের যে মন্দের দিকটা আছে সেই মন্দের দিকটা যদি বোঝাই তাহলে সেটা হচ্ছে তার দোষ, আর দোষ বোঝালেই সেটা হচ্ছে বিশেষণ পদ। ক্লিয়ার? এরপরে আসি গুণ। গুণ কি? এই যে কিছুক্ষণ আগে বললাম পৃথিবীতে যতগুলো জিনিস আছে বা যার অস্তিত্ব আছে প্রত্যেকটা জিনিসেরই, প্রত্যেকটা অস্তিত্বের দুটি দিক আছে, একটা ভালো দিক একটা মন্দের দিক। মন্দের দিকটা হচ্ছে তার দোষ এবং ভালো দিকটা হচ্ছে তার গুণ। তাহলে যদি ভালো দিকটা হয় তাহলে সেটা হচ্ছে তার কি? গুণ। যেমন এই ছেলের সামনে আমি যদি দুষ্ট না বলে আমি যদি বলি ভালো ছেলে, ভালো ছেলে, তাহলে এই ছেলেটার কি ভালোটা দ্বারা কি বোঝাচ্ছে? তার একটা গুণ বোঝাচ্ছে। তাহলে এই ভালো শব্দটা হচ্ছে তার এখানে কি? বিশেষণ পদ। এই ভালো শব্দটা ছেলেটার একটা কি? গুণ। আবার আমরা কুটনি বুড়ি না বলে যদি আমরা বলি এইভাবে ভদ্র মহিলা, ভদ্র মহিলা, তাহলে এই মহিলা হচ্ছে একটা বিশেষ্য পদ। এই ভদ্র শব্দটা এই মহিলা শব্দটার কি? একটা ভালো দিক বোঝাচ্ছে। এটা হলে এটা যেটা ভালো দিক বোঝাবে সেটা হচ্ছে তার গুণ। তাহলে এটাই ভদ্রটা হচ্ছে এখানে কি? এই মহিলাটার গুণ, এই জন্য এটা হচ্ছে কি? বিশেষণ পদ। বোঝা গেছে গুণটা কি? এরপরে আসি অবস্থা। অবস্থা কি? অবস্থাটা হচ্ছে একটা শিশু ঘুমিয়ে আছে, তার অবস্থাটা কি? ঘুমন্ত। আমরা বলতে পারি ঘুমন্ত শিশু। একটা ট্রেন চলে যাচ্ছে, ওই ট্রেনটাকে আমরা বলতে পারি কি? চলন্ত ট্রেন। হাঁটন্ত ব্যক্তি, ব্যক্তিটার অবস্থাটা কি? হাঁটন্ত। মনে করো তুমি বাজারে মাছ কিনতে গিয়েছো, মাছ কিনতে গিয়ে দেখতেছো যে কিছু মাছ পচে গেছে, কিছু মাছ তাজা আছে। এখন তুমি কোন মাছটা কিনবে? নিশ্চয়ই তাজা মাছটা কিনবে বা টাটকা মাছটা কিনবে। এই যে মাছের অবস্থা দুই ধরনের হয়ে গেছে, একটা নর্মাল পচে গেছে আর একটা কি? তাজা টাটকা আছে, তা তুমি তাজা মাছটা নেবে। এই যে তাজা মাছ, তাজা মাছ, তাহলে এই তাজা শব্দটা দ্বারা কি বোঝাচ্ছে? মাছের অবস্থাটাকে নির্দেশ করতেছে। এটাই হচ্ছে অবস্থা। এই অবস্থা যদি বোঝাই তাহলে সেটা হচ্ছে কি? বিশেষণ পদ। ক্লিয়ার? এরপরে দেখো সংখ্যা। সংখ্যাটা কি? যেটা আমরা গণনা করি সেটা হচ্ছে কি? সংখ্যা। যেমন এখানে খেয়াল করো 10। 10 হচ্ছে একটা শব্দ। এই শব্দটা কোন পদ? 10টা হচ্ছে বিশেষ্য পদ বা বিশেষ্য শব্দ। কেন বিশেষ্য শব্দ? কারণ এটা হচ্ছে একটা সংখ্যার নাম। যখন এই 10টা, এই সংখ্যাটা কোনো বিশেষ্য বা সর্বনামের সংখ্যাটাকে নির্দেশ করবে তখন সেটাকে বলবো আমরা বিশেষণ পদ। যেমন এখানে দেখো 10 টাকা, 10 টাকা, এটাও বিশেষ্য এটাও বিশেষ্য, কিন্তু এটা এখন যখন আমরা বলবো আমার 10 টাকা আছে তখন এই 10টা হয়ে যাবে কি? বিশেষণ পদ। কারণ এই 10 শব্দটা টাকার কি? সংখ্যাটাকে নির্দেশ করতেছে, এই জন্য তখন হয়ে যাবে এটা বিশেষণ পদ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবে, আমরা ইংরেজিতে পড়েছি যে একটা নাউন এর আগে যদি আরেকটা নাউন বা প্রনাউন বসে তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ বলবো বা বিশেষণ বলবো। যেমন এখানে দেখো একটা ইংরেজি বাক্য দিয়ে আমি এক্সাম্পলটা দেই। দিস ইজ মাই পেন। আবার দিস পেন ইজ মাইন। দিস ইজ মাই পেন। এই যে দিস, এই দিসটা হচ্ছে এখানে প্রোনাউন, ইজটা হচ্ছে ভার্ব, মাই আমরা জানি প্রোনাউন, কিন্তু এখানে এটা কি? অ্যাডজেক্টিভ। এটা এখানে কি? অ্যাডজেক্টিভ। কেন এটা অ্যাডজেক্টিভ এখানে? কারণ এখানে নাউন, পেন হচ্ছে কি? নাউন। এই প্রোনাউনটা নাউনের আগে বসেছে। এই প্রোনাউনটা কোথায় বসেছে? নাউনের আগে বসেছে। যদি নাউনের আগে আরেকটা নাউন বা প্রোনাউন বসে তখন সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে যেহেতু এখানে প্রোনাউনটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, এটাকে ইংরেজিতে আমরা বলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আবার দেখো দিসটা এখানে হচ্ছে প্রোনাউন, আবার দিসটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন এখানে অ্যাডজেক্টিভ? কারণ এখানে পেন এর সামনে বসেছে। নাউনের সামনে যখন আরেকটা নাউন বা প্রোনাউন বসে তখন সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। ঠিক একই রকম করে এখানে টাকাটা হচ্ছে বিশেষ্য পদ, 10টা হচ্ছে কি? বিশেষ্য পদ। এই নাউনের আগে যখন আরেকটা নাউন বসেছে তখন সেটা কি হয়ে গেছে? এখানে বিশেষণ পদ হয়ে গেছে। এখন খেয়াল করো তাহলে এই টাকাটা কি বোঝাচ্ছে? এই টাকাটার সংখ্যাটাকে নির্দেশ করতেছে। এরকম করে আমরা বলতে পারি হাজার লোক, কোটি মানুষ, কোটি টাকা। এই সংখ্যাগুলো যদি নির্দেশ করে তাহলে সেগুলোকে আমরা বলবো বিশেষণ পদ।
সংখ্যাবাচক বিশেষণ পদ। এরপরে আসি পরিমাণ এবং পরিমাপ। আচ্ছা তোমরা বলো তো পরিমাণ এবং পরিমাপ কি একই জিনিস নাকি আলাদা? আলাদা হলে এদের মধ্যে পার্থক্যটা কি? আমরা যখন বাংলা ব্যাকরণের একটি টপিক পড়ি, বাক্যের প্রয়োগ অপপ্রয়োগ বা বাক্য শুদ্ধি, আমরা অনেক বাক্য কিন্তু ভুল বলে থাকি যেটা আমরা নিজেরাও জানি না। যেমন পরিমাণটা হচ্ছে কি, যেটা কোনো কিছু ওজন করা যায়, কোনো কেজিতে, গ্রামে, কেজিতে, লিটারে, কুইন্টালে, মনে, টনে, যেগুলোকে ওজন করা যায় সেটা হচ্ছে পরিমাণ। আর পরিমাপ জিনিসটা কি? পরিমাপ জিনিসটা হচ্ছে যেটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করা যায় সেটা হচ্ছে পরিমাপ। যেমন মনে করো তো, সাপোজ যে তোমার বাবা একটা জমি কিনতে গেছে, তুমি তোমার বাবাকে বলছো আব্বু জমির পরিমাণ কত। এখানে কিন্তু জমির পরিমাণ হয় না, এই বাক্যটা হবে জমির পরিমাপ কতটুকু। আমরা যখন কাপড় কিনতে যাই আমরা কাপড়ের পরিমাণ বলতে পারি না, কাপড়ের পরিমাপ কতটুকু। কারণ জমি এবং কাপড় এই জিনিসগুলো দৈর্ঘ্য প্রস্থ মেপে দেওয়া হয়। যদি আমরা বলি যে চালের পরিমাপ কত, চালের আবার পরিমাপ হয় না, চালের কি হয়? পরিমাণ হয়, কারণ চালটাকে ওজন করা যায়। তাহলে পরিমাণ এবং পরিমাপ যদি বোঝায় তাহলে সেটাকে আমরা কি বলে থাকবো? বিশেষণ পদ বলে থাকবো। তাহলে আমি আবারও বলছি, বিশেষণ পদ কাকে বলে? যে পদ বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা পরিমাপ বোঝায় তাকে আমরা বলবো বিশেষণ পদ। আশা করি তোমরা বিশেষণ পদ কাকে বলে এই সংজ্ঞাটা বুঝেছো। এখন আমরা আলোচনা করব বিশেষণ পদের প্রকারভেদ নিয়ে। খেয়াল করবে যে বিশেষণ পদ, এই বিশেষণ পদকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। বিশেষণ পদ প্রধানত কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে নাম বিশেষণ, নাম বিশেষণ, আর একটা হচ্ছে ভাব বিশেষণ, ভাব বিশেষণ। নাম বিশেষণ আর ভাব বিশেষণ। এই নাম বিশেষণটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ, আর ভাব বিশেষণটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডভার্ব। তাহলে যদি আমরা ভাব বিশেষণ ভালো করে বুঝি তাহলে আমরা অ্যাডভার্ব সম্পর্কে আমাদের একটা পূর্ণাঙ্গ ধারণা চলে আসবে। এই যে ভাব বিশেষণটা আছে, এই ভাব বিশেষণটাকে আবার চার ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে ভাগ করা যায়। কি কি? দেখো, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া, বিন, বিন থেকে হচ্ছে বিশেষণ, তারপরে বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, আরেকটা হচ্ছে বাক্যের বিশেষণ, বাক্যের বিশেষণ। ভাব বিশেষণ কত প্রকার? ভাব বিশেষণ হচ্ছে চার প্রকার। একটা ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ, অব্যয়ের বিশেষণ, বাক্যের বিশেষণ। এই চারটা প্রকার, এগুলো সবগুলো হচ্ছে মূলত অ্যাডভার্ব। যদি আমরা এই চারটা প্রকার ভালো করে বুঝি তাহলে ইংরেজিতে যে অ্যাডভার্বটা আছে সেই অ্যাডভার্ব সম্পর্কে আমাদের একটা পুরোপুরি ধারণা চলে আসবে। তাহলে ভাব বিশেষণ কাকে বলে? যে বিশেষণ পদ, ক্রিয়াপদ, বিশেষণ পদ, অব্যয় পদ এবং একটি সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করে তাকে আমরা বলবো ভাব বিশেষণ। এখন দেখো, প্রত্যেকটা বিশেষণ সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণটা কি? ক্রিয়া বিশেষণ হচ্ছে যে বিশেষণ পদ ক্রিয়াপদকে বিশেষিত করে। কি বললাম? যে বিশেষণ পদ ক্রিয়াপদকে বিশেষিত করে তাকে বলবো আমরা ক্রিয়া বিশেষণ। তাহলে এই ক্রিয়া বিশেষণ শুধু ক্রিয়াপদকে বিশেষিত করবে, বিশেষিত হচ্ছে মডিফাই করবে। অর্থাৎ মডিফাই বা বিশেষিত কি? এই ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা পরিমাপ বোঝাবে, সেটাই হচ্ছে বিশেষিত বা মডিফাই। যেমন এখানে দেখো, রকেট, রকেট দ্রুত চলে, দ্রুত চলে, রকেট দ্রুত চলে। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা? চলেটা হচ্ছে ক্রিয়াপদ। এই যে দ্রুত শব্দটা আছে, এই দ্রুত শব্দটা এই চলে পদটাকে কি করতেছে? মডিফাই করতেছে, বিশেষিত করতেছে। তাহলে এটা হচ্ছে এখানে বিশেষণ পদ।
কোন বিশেষণ? ক্রিয়া বিশেষণ। কেন ক্রিয়া বিশেষণ? কারণ এই বিশেষণটা ক্রিয়াপদকে বিশেষিত করছে, এই জন্য এখানে এটা কি ক্রিয়া বিশেষণ। যেমন এরপরে দেখো, ধীরে ধীরে বায়ু বয়। বায়ু বয়ে যাওয়াটা কি কাজ? কিভাবে বায়ুটা বয়ে যাচ্ছে? ধীরে ধীরে। এই ধীরে ধীরে এটা হচ্ছে এখানে কি ক্রিয়া বিশেষণ। তাহলে বোঝা গেছে ক্রিয়া বিশেষণটা কি। এরপরে দেখো বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ কোনটা? বিশেষণের বিশেষণ হচ্ছে যে বিশেষণ পদকেই বিশেষিত করবে। কি বললাম? যে বিশেষণ পদকেই বিশেষিত করবে তাকে বলবো আমরা বিশেষণের বিশেষণ। যেমন এখানে এই বাক্যটাতে খেয়াল করো, রকেট দ্রুত চলে। এর সামনে যদি আমরা এভাবে বলি রকেট অতি দ্রুত চলে, অতি দ্রুত চলে, তাহলে এই দ্রুত শব্দটার সামনে আমি আরেকটা শব্দ বসাই দিয়েছি, সেটা হচ্ছে কি অতি। এখানে খেয়াল করো, এই যে অতি শব্দটা আছে, এই অতি আবার এই দ্রুত শব্দটাকে মডিফাই করতেছে, বিশেষিত করতেছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম এই দ্রুত শব্দটা হচ্ছে বিশেষণ পদ। কোন বিশেষণ? ক্রিয়া বিশেষণ। কেন ক্রিয়া বিশেষণ? কারণ এই দ্রুত শব্দটা ক্রিয়াপদকে বিশেষিত করছে, এই জন্য এটা হচ্ছে এখানে ক্রিয়া বিশেষণ। আবার এই অতি শব্দটা দ্রুত শব্দটাকে বিশেষিত করতেছে, তাহলে এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। ক্লিয়ার? তাহলে এখানে এটা একটা বিশেষণ পদ, এই বিশেষণটা কি করতেছে? বিশেষিত করতেছে, এই জন্য অতিটা হচ্ছে বিশেষণের বিশেষণ। যেমন দেখো, তাড়াতাড়ি কাজ করো, তুমি তাড়াতাড়ি কাজ করো। যখন আমি বলবো খুব তাড়াতাড়ি কাজ করো, খুব তাড়াতাড়ি কাজ করো, তুমি খুব তাড়াতাড়ি কাজ করো, তুমি খুব তাড়াতাড়ি কাজ করো। এখানে তাড়াতাড়িটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, আর খুবটা যেহেতু এটাকে বিশেষিত করতেছে, এই বিশেষণটাকে বিশেষিত করতেছে, এখানে খুবটা হচ্ছে বিশেষণের বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণটা হচ্ছে যে বিশেষণ পদ ক্রিয়াপদকে বিশেষিত করবে তাকে বলবো আমরা ক্রিয়া বিশেষণ। আর বিশেষণের বিশেষণ হচ্ছে যে বিশেষণ পদকেই বিশেষিত করবে, সেটা হচ্ছে বিশেষণের বিশেষণ। এরপরে আসি অব্যয়ের বিশেষণ। তাহলে খুব সিম্পল বিষয় যে অব্যয়ের বিশেষণটা কাকে বলে? যে বিশেষণ পদ অব্যয় পদকে বিশেষিত করে তাকে আমরা অব্যয়ের বিশেষণ বলবো। কিন্তু এখানে একটা কথা আছে। কি কথা? যে অব্যয় পদ বলতে বা অব্যয় পদকে আমরা কোনগুলোকে, যেগুলোকে যোজক বলে থাকি, যেমন ও এবং আর, সুতরাং, যেহেতু, সেহেতু, এগুলোকে আমরা কি বলে থাকি? অব্যয় পদ। এখানে কিন্তু এই পদগুলোকে কিন্তু বিশেষিত করা বোঝাবে না। তাহলে কোন অব্যয়? আমরা পড়েছি ধনাত্মক অব্যয় নামে একটা অব্যয় আছে, ধনাত্মক অব্যয়। এই ধনাত্মক অব্যয়গুলোকে যখন কোনো পদ বা কোনো শব্দ বিশেষিত করবে সেগুলোকে আমরা বলবো অব্যয়ের বিশেষণ। তোমাদের একটা সুপরিচিত বাক্য আছে, ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন। খেয়াল করো বাক্যটা, ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন। ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন। এই যে ধিক এটা হচ্ছে ধনাত্মক অব্যয়। ধিকটা হচ্ছে কি? ধনাত্মক অব্যয়। এই যে শত শব্দটা আছে, এই শত শব্দটা তার কি নির্দেশ করতেছে? সংখ্যাটাকে নির্দেশ করতেছে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বা পরিমাপ যদি বোঝাই তাহলে সেটাকে আমরা বলেছি বিশেষণ পদ। যেহেতু শত শব্দটা এই ধিক এটার সংখ্যাটাকে নির্দেশ করতেছে, বা শত শব্দ তার ধিক শব্দটাকে মডিফাই করতেছে, বিশেষিত করতেছে, এই জন্য শতটা হচ্ছে এখানে অব্যয়ের বিশেষণ। কেন অব্যয়ের বিশেষণ? কারণ ধিক হচ্ছে ধনাত্মক অব্যয়, এই ধনাত্মক অব্যয়টাকে শত শব্দটা কি করছে? বিশেষিত করছে, এই জন্য এটা হচ্ছে অব্যয়ের বিশেষণ। ক্লাস 8-এ একটা দেখবা রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা একটা জমি কবিতা আছে, ওখানে একটা বাক্য আছে, ধিক ওরে শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি। ধিক ওরে শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি। এই যে শতধিক তোরে, শত শব্দটা এখানে হচ্ছে অব্যয়ের বিশেষণ। তাহলে অব্যয়ের বিশেষণ বোঝা গেছে, বিষয়টা ক্লিয়ার। এরপরে আসি বাক্যের বিশেষণ।
বাক্যের বিশেষণ আমি কোনটাকে বলবো, যেমন দেখো, যে শব্দটি বা যে বিশেষণ পদ একটা সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করবে, একটি মাত্র শব্দ এই শব্দটা সম্পূর্ণ বাক্যটাকে বিশেষিত করবে, সেটাকে বলবো আমরা বাক্যের বিশেষণ। যেমন আমরা অ্যাডভার্ব সম্পূর্ণ রিসেন্টলি, রিসেন্টলি এটা কি অ্যাডভার্ব, এর বাংলা অর্থ সম্প্রতি, এবং সম্প্রতি সে ফিরে আসবে, সম্প্রতি সে ফিরে আসবে, সম্প্রতিটা শব্দটা গোটা বাক্যটাকে বিশেষিত করতেছে। এরকম কিছু কিছু শব্দ আছে, যেমন সম্প্রতি, আসলেই, ঠিকই, সৌভাগ্যক্রমে। যেমন মনে করো, সৌভাগ্যক্রমে বাংলাদেশ দল আজ ক্রিকেট খেলায় জিতে গেল, সৌভাগ্যক্রমে। এই সৌভাগ্যক্রমে শব্দটা গোটা বাক্যটাকে বিশেষিত করছে, এই জন্য এই সৌভাগ্যক্রমে হচ্ছে বাক্যের বিশেষণ। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশ সহ গোটা বিশ্ব আজ করোনা ভাইরাসে আক্রান্ত। এই যে দুর্ভাগ্যক্রমে শব্দটা আছে, এই দুর্ভাগ্যক্রমে শব্দটা গোটা বাক্যটাকে বিশেষিত করছে, এই জন্য এগুলো হচ্ছে কি বাক্যের বিশেষণ। তাহলে যে শব্দটা গোটা বাক্যটাকে বিশেষিত করবে সেটাকে আমরা বলবো বাক্যের বিশেষণ। আশা করি তোমরা বিশেষণের যে প্রকারভেদগুলো আছে সেই প্রকারভেদগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেগুলো তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। যদি আরো কোনো বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে ক্লাস এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।